নমস্কার। গত 28শে ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার পরে প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে 5,40,000-এর মতো নাম বাদ বা ডিলিটেড হিসাবে দেখানো হয়েছে এবং 60 লক্ষের একটু বেশি নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় দেখানো রয়েছে। অর্থাৎ এখানেও বেশ কিছু নাম বাদ যেতে পারে। সংখ্যাতত্ত্বের মধ্যে না গিয়ে বলছি, যাদের নাম এখনও বিচারাধীন অথবা অলরেডি ডিলিটেড তারা নিশ্চয়ই মানসিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছেন। কথা বলেছিলাম বিখ্যাত তরুণ আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। তার সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে আতঙ্কের কোনো কারণ নেই। সামাজিক প্রকল্প বা নাগরিকত্ব দুটোর কোনোটাই এই নাম বাদ যাওয়ার সঙ্গে রিলেটেড নয়। তবে তিনি কিছু পরামর্শ দিয়েছেন যে কী ধরনের নথি সংরক্ষণ করে রাখতে হবে বা কি পদ্ধতিতে এগোতে হবে। এই যে একজন এস্টাবলিশড লয়ারের কাছ থেকে যে পরামর্শ পাচ্ছেন, আমার ধারণা এতে যারা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা বেশ কিছুটা স্বস্তি পাবেন এবং মনোযোগ সহকারে তাদের কাজগুলো করতে পারবেন। আসুন শুনে নেওয়া যাক তরুণ আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কি জানাচ্ছেন। হ্যাঁ, শুরু করতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা, নমস্কার সুদীপ্ত বাবু, আপনাকে ক্যাম্পাস প্লাস চ্যানেলে স্বাগত। নমস্কার, বলুন। গত 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এসআইআর প্রক্রিয়ার পরে। এই যে এসআইআর প্রক্রিয়াতে যে ভোটার লিস্ট তৈরি হয়েছে তাতে 3 ধরনের নাম দেখা যাচ্ছে। যাদের নামের পাশে এক হচ্ছে যাদের নামের পাশে কোনো মন্তব্য নেই, অর্থাৎ তারা অ্যাপ্রুভড। 2 হচ্ছে ডিলিটেড, সংখ্যা 5,40,000-এর একটু ওপরে। আর হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের সংখ্যা 60,06,650। আমার প্রশ্ন কিন্তু যাদের নামটা অ্যাপ্রুভড আছে তাদের নিয়ে নয়, যাদের নামটা বাকি 2 ক্যাটেগরিতে অর্থাৎ ডিলিটেড এবং আন্ডার অ্যাডজুডিকেশন, এই 2 ক্যাটেগরির মানুষদেরকে নিয়েই আমার আপনার কাছে আইনজীবী হিসাবে প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, যারা এই ক্যাটেগরিতে আছেন মানে ডিলিটেড ক্যাটেগরিতে আছেন, তারা এখন কি করতে পারেন যদি তারা ভোটার তালিকায় নাম তুলতে চান? দেখুন, এইখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যাদের নাম টোটালি বাদ চলে গেছে, আরেকটা হলো যাদের নাম আন্ডার হিয়ারিং হবে, যেদের হবে কি হবে না। যাদের নাম টোটালি বাদ চলে গেছে তাদের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী তাদের অ্যাপিল প্রেফার করতে হবে বিফোর দি ইলেকশন কমিশন। সেই অ্যাপিলে তারা বলবে যে তারা কেন মনে করছে তাদের নাম ভুল করে বাদ চলে গেছে, সেই ব্যাখ্যা দিয়ে তারা অ্যাপিল ফাইল করবে। ইলেকশন কমিশন যদি মনে করে যে হ্যাঁ তাদের যেই অ্যাপিল বা তাদের সেই ব্যাখ্যা আইনসম্মত ন্যায্য, তাহলে তাদের নাম আবার তারা ঢুকিয়ে দেবে। মানে এই যে ডিলিশনের যে অর্ডারটা আছে সেটাকে রেফার করেই তো অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, তাদের নাম ডিলিশনের অর্ডারটা রেফার করে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু অন্য। প্রশ্নটা হলো যে ধরুন আজকে কারোর একজনের নাম বাদ গেছে, সে দেখা অ্যাপিল করলো, কিন্তু এর মধ্যে যদি ভোটার লিস্ট বেরিয়ে যায়, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে যদি আলটিমেটলি দেখা যায় অ্যাপিলে যে এর নাম ঢোকানো উচিত ছিল, তাহলে তো তার যে ক্ষতিটা হলো, এবার সে ভোটটা দিতে পারলো না, এই ক্ষতিপূরণ কি করে ইলেকশন কমিশন করবে? এটা একটা বড় প্রশ্ন। এই জন্য ইলেকশন কমিশনের অনেক আগে থেকেই এসআইআর এর প্রক্রিয়া শুরু করাটা উচিত ছিল। প্রশ্নটা এইখানে। প্রশ্নটা এখানে না যে ডিলিট হলে কি করবে। ডিলিট হলে অ্যাপিল করবে, ঠিক কথা, কিন্তু অ্যাপিল যদি সে জিতে যায়, তাহলে আর তার আগে যদি ভোটার লিস্ট বেরিয়ে যায়, তাহলে ওই লোকটি
যে ক্ষতিটা হলো, সে ভোটটা দিতে পারলো না, সে ক্ষতিপূরণ কিভাবে ইলেকশন কমিশন করবে? এটা তো গেল একটা সাংবিধানিক প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, ধরুন যদি একজন যে ডিলিটেড পার্সন, তার তো দুটো রাস্তা আছে, একটা হচ্ছে অ্যাপিল আর আরেকটা হচ্ছে ফর্ম 6 এর মাধ্যমে নতুন করে অ্যাপিল মানে নতুন করে নাম তোলানো। তা এক্ষেত্রে আইনজীবী হিসাবে আপনার পরামর্শ কোনটা? দেখুন, নতুন করে আপনাকে দেখতে হবে ডিলিটেড কোন গ্রাউন্ডে হয়েছে। যদি দেখা যায় যে সে কোনো ধরুন সে বলছে যে ইলেকশন কমিশন একটা কারণ দেখিয়েছে যে 11টা ডকুমেন্টের মধ্যে তার কোনো ডকুমেন্টই নেই, এই জন্য তার নাম বাদ দেওয়া হলো। ঠিক আছে, এইটা একটা গ্রাউন্ড হতে পারে, সেই ক্ষেত্রে তো অ্যাপিল করতে হবে। আর যদি কোনো লজিক্যাল ডিসক্রিমিনেন্সি গ্রাউন্ডে তার ডিলিট হয়ে থাকে, তাহলে সে নতুন ভাবে তার নাম তোলার জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু নর্মালি এই সব ক্ষেত্রে যদি একবার নাম ডিলিটেড হয়, তাকে অ্যাপিলই করতে হবে, নতুন করে নাম তোলার যে পদ্ধতি সে পদ্ধতিতে সে পড়বে না। আচ্ছা, অ্যাপিল যদি অগ্রাহ্য হয়ে যায় তারপর কি আবার ফর্ম 6 এ অ্যাপ্লাই সে করতে পারবে? না, 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 না। তাহলে ইট ইজ এ বিগ চয়েস যে মানে সে কোন দিকে যাবে। আচ্ছা, এই যে অ্যাপিল প্রক্রিয়াটা, এটা কি কোয়াসি জুডিশিয়াল না জুডিশিয়াল ব্যাপার? কারণ এখন তো বিচারকরা তো এর মধ্যে তো যুক্ত হয়ে গেছেন। অবশ্যই কোয়াসি জুডিশিয়াল। তাহলে বিচারকরা কি কোয়াসি জুডিশিয়াল কাজ করছেন এখন? এটা কোয়াসি জুডিশিয়াল কি জুডিশিয়াল বিষয়টা বিচারক কাজ করছে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা কোয়াসি জুডিশিয়াল ফাংশন করছে। জুডিশিয়াল ফাংশন না, কোয়াসি জুডিশিয়াল ফাংশন করছে ইন টার্মস অফ দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট। আচ্ছা, যে এক্সিকিউটিভ যে অফিসার্স আছেন এবং যারা জুডিশিয়াল অফিসার্স আছেন, তাদের দৃষ্টিভঙ্গি বা বিচার পদ্ধতি তো সম্পূর্ণ অন্যরকম। তাহলে অলরেডি যাদের নাম বাদ গেছে তারা তো এক্সিকিউটিভ অফিসারদের মাধ্যমে, তাহলে এখানে কি কোনো সাম্য কি থাকছে? বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইলেন এখানে। মানে এখন যে বিচার প্রক্রিয়াটা চলছে সেটা তো judicial অফিসার্সরা করবেন এবং তাতেও তো কিছু নাম থাকবে, আবার কিছু নাম বাদ যাবে। কিন্তু যে হুম। নামগুলো অলরেডি বাদ চলে গেছে সেটা তো জুডিশিয়াল অফিসার নয়, সেটা তো এক্সিকিউটিভ অফিসারদের মাধ্যমে হয়েছে। আমি বলছি এই দুটো কি একই ধরনের কাজ হয়েছে না জুডিশিয়াল অফিসার? না, দেখুন, অবশ্যই জুডিশিয়াল অফিসাররা করলে তারা অনেক বেশি প্রপারলি কাজটা করবে এবং আইনটা বুঝে আইনটা মেনে কাজ করবে রাদার দ্যান দ্য এক্সিকিউটিভ। হুম। আমার আরো দু তিনটা প্রশ্ন আছে। আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটেগরিতে 60,06,675 জনের নাম আছে। প্রচার মাধ্যমের খবর অনুযায়ী বিধানসভা ভোটে মনোনয়নের আগের দিন পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে। তাহলে যারা যাদের নাম বাদ যাবে তারা তো এই নির্বাচনে আর যোগদান করতে পারবেন না, না প্রার্থী হিসাবে না ভোটদাতা হিসাবে। দেখুন, সেটাই আপনাকে আমি প্রথমেই বললাম যে যাদের নাম বাদ যাচ্ছে তারা যদি অ্যাপিল করে জিতে যায়, তার মধ্যে যদি ভোটার তালিকা বেরিয়ে গিয়ে ভোট ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে তো তারা এখানে পার্টিসিপেট করতে পারবে না। এই যে ক্ষতিটা, এর ক্ষতিপূরণ হবে। আচ্ছা, যাদের নাম এখন ডিলিটেড তালিকায় আছে তাদের কি কি প্রশাসনিক অসুবিধার সম্মুখীন হতে হবে? দেখুন, এই মুহূর্তে কোনো প্রশাসনিক অসুবিধার সম্মুখীন কাউকেই হতে হবে না, কারণ ভোটার তালিকায় নাম থাকা না থাকার সঙ্গে নাগরিকত্বর কোনো সম্পর্ক নেই, তাই এমনি কোনো প্রশাসনিক অসুবিধাই হবে না আপাতত। 325 ধারাতে যে বলছে যে ভোটার হবার 1 নম্বর কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক হতে গেলে সে ভোটার হতে হবে, তার মানে ভোটার না হওয়া মানে ভোটার লিস্টে নাম নেই মানে সে ভারতের নাগরিক না, সেটা না। যে ভোটার লিস্টে যার নাম থাকবে সে ভারতের নাগরিক, কিন্তু ভোটার লিস্টে যার নাম থাকবে না তার মানে এই না যে সে ভারতের নাগরিক না। এটা একটা অত্যন্ত স্বস্তিদায়ক কথা। আমার পরবর্তী প্রশ্ন যে সামাজিক প্রকল্পের যে সুবিধা থেকে কি ডিলিটেড পার্সনদের কেউ 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 বঞ্চিত হবে না। কেউ বঞ্চিত হবে না? আচ্ছা, আমি তাড়াতাড়ি প্রশ্নগুলো করে ফেলছি কারণ যারা চিন্তায় আছেন তারা আপনাদের কাছ থেকে কিন্তু শুনতে চান যে তাদের কোথায় কোথায় কি সুবিধা অসুবিধে।
নাম বাদ যাবার ব্যাপারটা নির্বাচনে ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এর লজিক্যাল কনসিকুয়েন্সের কোনো ব্যাপার শুরু হতে পারে? দেখুন, এখনো এর কোনো ভোটার লিস্টে নাম বাদ গেলে এর পরবর্তী এফেক্ট কিচ্ছু না, কারণ এর আগেও আমি বললাম এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। এরপরে যদি কখনো এনআরসি বা ওই জাতীয় কিছু হয়, তখন আলাদা করে তার প্রসিডিওর হবে, তার সেই প্রসিডিওরে যা ডকুমেন্ট যা দেখতে চাইবে সেই ডকুমেন্ট দেখালে সেই অনুযায়ী ঠিক করা হবে। কিন্তু এর সঙ্গে এই এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। এটা আরেকটা স্বস্তিদায়ক খবর। আর দু একটা প্রশ্ন, কোনো ব্যক্তির যদি প্যান কার্ড, পেনশন বা পাসপোর্ট সব কাগজ থেকে থাকে অথচ ভোটার তালিকার নাম নেই, তাহলে এক্ষেত্রে তার কি করণীয়? তাকে অ্যাপিল করতে হবে। আচ্ছা, আমাদের দেশে কি এমন কোনো কার্ড আছে যাতে সিটিজেনশিপটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়? সিটিজেনশিপ, দেখুন, প্রথমত এই বিষয়টাই হলো অনেক রকম। সিটিজেনশিপ বাই বার্থ, আজকে যদি আপনি দেখাতে পারেন ভারতবর্ষে আপনার জন্ম হয়েছে, তাহলে আপনি সিটিজেনশিপ বাই বার্থ হতে পারে। আপনার যদি পাসপোর্ট থাকে আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি সিটিজেনশিপ, মানে আপনার ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে। সে আপনার যদি এইখানে আপনি ধরুন আপনি বাইরের দেশ থেকে এসেছেন, এসে টানা 7 বছর এখানে থাকার পর আপনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারেন, তখন আপনাকে সিটিজেনশিপ ওরা দেবে। বা এরম ভাবেও সিটিজেনশিপ পাওয়া যায়। আমার লাস্ট দুটো প্রশ্ন, কোন কোন নথি আপনি আইনজীবী হিসাবে এই সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন অথবা যারা ডিলিটেড পার্সন তাদেরকে বলবেন যেন তারা সংরক্ষণ করে রাখে? দেখুন, এটা একটা বিষয়। এক তো নথি, আমি মনে করি আমাদের ভারতবর্ষ যেরকম দেশ, সেই দেশে এরকম প্রচুর মানুষ আছে যারা এখনো রাস্তায়, যাদের জন্মগ্রহণ হচ্ছে, যাদের কোনো বার্থ সার্টিফিকেট নেই, যারা স্কুলে পড়াশোনা করে না, যাদের পাসপোর্ট নেই। এই যে সেকশন অফ দি পিপল, এরাও কিন্তু ভারতের নাগরিক, এরাও কিন্তু ভোটাধিকারের অধিকার আছে। তাই ডকুমেন্টস এর ওপর দিয়েই যে সবসময় সে ভোট দিতে পারবে কি পারবে না এই বিচার্য বিষয় না। এর জন্য তাই এফআইআর যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাতেই গলদ আছে। এখানে ইলেকশন কমিশনকে অনেক একটা প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নেওয়া উচিত ছিল। যাই হোক, যদি কেউ কোনো ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে, অবশ্যই বার্থ সার্টিফিকেট বা 11 মাধ্যমিকের যদি কেউ পড়ে থাকে তার অ্যাডমিট কার্ড, বা ক্লাস 8 এর 8 পাস সার্টিফিকেট, কারোর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, যদি বাড়ির দলিল থাকে সেই বাড়ির দলিল, এই জাতীয় অনেক ডকুমেন্ট যেগুলোকে সংরক্ষণ করে রাখা সবসময় উচিত। আমার শেষ প্রশ্ন, যে যাদের নাম বাদ গেছে এবং যারা মনে করছেন যে তাদের বাদ যাওয়াটা অন্যায্য হয়েছে, তাদের জন্য আপনার স্বস্তিদায়ক খবর কি কি হতে পারে? বেসিক্যালি আমি তো বললাম তাদের অ্যাপিল ফাইল করতে হবে, একদম ডিলে না করে ইমিডিয়েটলি অ্যাপিল ফাইল করতে হবে। আর কোনো মানে তাদেরকে মানে একটু স্বস্তিতে থাকার কোনো রকম পরামর্শ বা তারা দেখুন, স্বস্তি মানে আবারও বলছি, এই ভোটার লিস্টে নাম থাকুক কি না থাকুক এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। আপনার এই লাস্ট লাইনটাই তাদের পক্ষে মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য সামাজিক প্রকল্পের কথা তো আপনি বলেই দিয়েছেন। যাই হোক, আপনার এই কথাগুলো যাদের নাম বাদ গেছে বা এখনো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কাছে অতি অবশ্যই স্বস্তিদায়ক হবে, এবং এই প্র্যাকটিক্যাল টিপস গুলো দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।